যা যেটা মনে হচ্ছে সেটা লিখে গেছে, যে যেটা মনে হচ্ছে সেই অবজারভেশন লিখে পড়াটা খুব সহজ, কিন্তু আমার এখন রেফারেন্স দিতে হবে এখান থেকেই হয়েছে। একদম আমি ভেন ডায়াগ্রাম করে বলবো না, সমস্ত চেকার বোর্ডে জেনেটিক্স অঙ্ক কষে কষে দেখিয়ে দিয়েছি কোথা থেকে কি হয়। এই স্টাইলটা উনি ডাক্তার হওয়া সত্ত্বেও সেভাবে করেননি, প্লাস এই কাজটা কিন্তু আমি করেছি। ব্যবস্থা হয়েছে। আমরা এসেছি বিখ্যাত লেখিকা শিপন্না বন্দ্যোপাধ্যায়ের কাছে। শিপন্নাদির আরও বহুমুখী গুণের অধিকারী উনি, সেগুলো আমরা ক্রমশ আড্ডায় আসবো, কিন্তু শিপন্নাদির সঙ্গে যেটা মেন তুলে ধরবো সেটা এই সময়ের লেখালেখি এবং মহিলা লেখিকা। হ্যাঁ, তারা সমাজে কতটা বাধা পায়, কতটা উৎসাহ পায়, কিভাবে এগিয়ে যাওয়া, এতদিন অবধি কিভাবে কি হয় আমরা অনেকটাই জানি। তসলিমা নাসরিন নিজের দেশে কতটা অপান্তেও বাধ্য, তো শিপন্নাদি কিছুটা ওই অন্য ঘরানার লেখা, তসলিমা নাসরিনের সঙ্গে তুলনা করবো না, তিনি স্বকীয় নিজ গুণেই গুণান্বিত। তো তার মুখ থেকেই আমরা শুনে নেবো আজকে আড্ডায়। শিপন্নাদি, আমাদের উড়ান চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। হ্যাঁ, নতুন বছরের শুভেচ্ছা, ইংরেজি নববর্ষে হ্যাপি নিউ ইয়ার। শুভেচ্ছা। তো এবছর বই মেলার জন্য প্রথমেই বলি, আপনার কি বই মানে মোটামুটি আসতে চলেছে দর্শকদের জন্য? আসার আগে বই 3টে বই প্রকাশিত হয়ে গেছে। সেটা হচ্ছে আমার একটি উপন্যাস আছে, ছোট থেকে উপন্যাস বলে উপন্যাসিকা বলাই ভালো, সেটা হচ্ছে এই ভাবরি। এটা আমাদের, তুমি যে বললে তোমার বাড়ি হচ্ছে পুরুলিয়া, মানে বাবা ওখানে কর্মসূচি থেকেছো, সেই পুরুলিয়ার নার্সিদের জীবন নিয়ে এটা একটা গল্প হচ্ছে। যে এটা কি আমি বলছি, নাচদের নাচটা একটা অন্য, ওরা বলে ঝুমুর নাচ। ঝুমুর দুরকম ধরনের হয়। ঝুমুর একটা ট্রাইবালদের ঝুমুর হয়, যেগুলো খুব রিদমিক বাদল বাজিয়ে পুরো একদম পুরোপুরি আদিবাসীদের। আদিবাসী বলতে পছন্দ করি না, আমরা প্রত্যেকে অনেকেই আদিবাসীদের এখানকার, আমরা কেউ উড়ে এসে জুড়ে বসিনি। তো তাদের যে একটা আবার থাকে জনজাতিদের যেটা নাচ সেটা থাকে। আর এই যে নাচনিদের যে নাচটা, সেটা হচ্ছে কি ওই জলসা করে নাচা, এবং ওই মানে বিভিন্ন বিভিন্ন পুরুষ দর্শক মনোরঞ্জনের জন্য মেনলি করা হয়। একটা সময় রাজার রাজদরবারও হতো, পুরুলিয়া রাজদরবার, তখন তাদের একটা মর্যাদা ছিল। এগুলো একটা দরবারি ঘরানার নাচ। তবে এগুলো সত্যি কথা বলতে কি, নাচ যদি কেউ দেখে, ইউটিউবে দেখে বা প্রত্যক্ষ করে, এর মধ্যে খুব মানে হস্ত বলো, পায়ের কাজ বলো, খুব উচ্চাঙ্গের নাচ কিন্তু আমি খুঁজে পাইনি। একটু একদম একটু গ্রাম্য, একটু মেঠো, এবং চর্চার অভাবে যেহেতু অবহেলিত থেকে গেছে আমাদের শিক্ষিত সমাজ, তারা এখন নাচটিদেরকে একদম প্রান্তিক করে রেখেছে। গ্রামেরই সমাজ তাদেরকে অস্পৃশ্য করে রেখেছে। তাদের যে পৃষ্ঠপোষক, তাদের নাম হচ্ছে রসিক। সেই রসিকরা মানে তারা প্রত্যেকের নাচটা তাদের কাছে রক্ষিতাব্য থাকে, অথচ রক্ষিতা বলাটা খুব ভুল হবে। রসিক নিজেই নাচে রক্ষিত। নাচতে যারা নাচ গান করে রোজগার করে, শুধু নাচ গান করে নয়, তারপর নাচ গানের মরশুম চলে গেলে পরে বা জলসা না থাকলে বাকি সময়টা তারপরে সমস্ত কাজকর্ম, এমনকি মানে গ্রামগঞ্জে এই ঘুটে দেওয়া, এ করা সে করা, এই ধরনের মুড়ি ভাজা, এই সমস্ত উপার্জন যে করে সেটা পর্যন্ত রসিকের ফ্যামিলি এনজয় করে। আর তাকে অস্পৃশ্য করে রাখে, বিশেষ করে রসিকের মানে স্ত্রীরা করে, কারণ স্বামীদের সাথে তাদের একটা অবৈধ সম্পর্ক আছে, যাতে করে সেটাকে ডিসকারেজ করা যায়, সেজন্য মেয়েটাকে এরকম বিচ্ছিন্ন করে রেখে দেয়। কিন্তু ওরা কিন্তু প্রচন্ড এক্সপ্লয়েটেড। অথচ হ্যাঁ, একটা তো নাচ তো শিখতেই হয়, ওরা ঠিক সে হাতে শিল্পীর মর্যাদা পায়নি, বা পরবর্তীকালে গভর্নমেন্ট কিছু কিছু স্টেপ নিয়েছে। তো এখন আমাদের কাছে খুব ব্যাপারটা পরিষ্কার নয় কোনটা ট্রাইবাল ঝুমুর আর কোনটা রসিকদের ঝুমুর। তবে হ্যাঁ, আমরা ইউটিউবে যে কথা দেখেছি, দেখে তো খুব ভালো, মানে নাচটা এটা অসংস্কৃত যাকে বলা হয়, একটু ক্রুড, স্থূলতা অনেক রকম রয়েছে, কিন্তু তাদের তার চেয়েও পূর্ণ হচ্ছে যেটা আলোচ্য, সেটা হচ্ছে জীবনটা ভীষণ করুণ জীবন, ভীষণভাবে মানে শোষিত, এক্সপ্লয়েটেড যাকে বলা হয়। এবং সাধারণত তাদের বাচ্চা কাচ্চা হয় না, কারণ থাকলে পরেই ঝামেলা, আর তাকে যতভাবে মানে ব্যবহার করা যায় সব রকমই করে রসিকের ফ্যামিলি। এটা কিন্তু আমি
মানে আমি যে তাদের জীবনে গিয়ে ফ্র্যাঙ্কলি বলছি জীবনে গিয়ে দেখেছি তা নয়। আমি বহুদিন আগে খবর কাগজে খুব সময় আনন্দবাজারে এটি প্রতিবেদন পড়েছিলাম, সেটা পড়ে খুব মনকে স্পর্শ করেছিল, মানে মানে চোখে জলই চলে এসেছিল। তারপরে আমি তখন লেখালেখি করতাম না, এটা হচ্ছে মানে ধর 2001 সাল নাগাদ। তারপরে যখন আমাকে লেখালেখি শুরু করি 2010 সালে, শেষ তার মোটামুটি 2010 সাল থেকে একটা কবিতার বই নিজেই ছাপিয়ে মেলাতে লিটারেরি ফেরি করতে করতেই আমার লেখালেখি জগতে আসা। তারপর টুকটাক লিটল ম্যাগাজিনে পরিচয়, আর এই বিভিন্ন পত্র পত্রিকা দিতে দিতে 2013-তে প্রথম আমি একটা গৃহসভা পত্রিকার কাছ থেকে আমন্ত্রণ পেলে গল্প লেখার, যে আমাদের একটা গল্প দিতে হবে। তখন অলরেডি বেশ কিছু গল্প লিখে ফেলেছি, বা ছোটদের গল্প, বিশেষ করে সুক্তারা, কিশোর ভারতী, আরো নবকল্লোল একটা দুটো বেরিয়েছে, বা তথ্য কেন্দ্র বা বিভিন্ন পত্র পত্রিকা টুকটাক মানে ছোটখাটো কমার্শিয়াল জায়গাতেও বেরিয়েছে নিশ্চয়ই। তাহলে একটা কমার্শিয়াল পত্রিকা যখন আহ্বান করছে, আর লিটল ম্যাগাজিনের মতো লিখছি, তখন আমি এই নাচনিদের গল্পটাকে নিয়ে এলাম। যখন ক্রিয়েট করেছি, গল্পটা লিখেছি, তখন আমি নিজেও জানতাম না কি লিখেছি। তারপরে সম্পাদিকা তো খুব পড়ে মানে খুবই উচ্ছ্বসিত আর কি। উনি সেটা সৌজন্য ওনাদের যে প্রধান সম্পাদক দিল্লিতে, তিনি আসাতে আমার সঙ্গে আলাপ করে দিয়েছেন যে আমাদের লেখেন খুব স্ট্রং লেখিকা ইত্যাদি বলেন। তাহলে আমিও তো বুঝতে পারিনি এটা কি। বাকি যখন মানে পাঠকের প্রতিক্রিয়া বা সমালোচকদের প্রতিক্রিয়া যখন পেলাম, তখন মনে হলো সত্যি এটা একটা বড় কিছু সৃষ্টি বোধহয় হয়েছে। তারপরে এই গল্পটাকে নিয়ে একজন নাট্য পরিচালক, আমি এখনই তার নামটা বলছি না কারণ ওনারা এটাকে হয়তো পরিকল্পনা আছে, হয়তো আপনি বলেইছেন পরিকল্পনা আছে হিন্দিতে ট্রান্সলেট করিয়ে নাট্যকার সেই যিনি হিন্দিতে ট্রান্সলেট করবেন তার নাম দিয়ে আমার গল্প অবলম্বন এরকম করে কিছু একটা বলে পড়া, যেটা আমার খুব যে মনোপুত তা নয়। সো আই এম নট নেমিং হিম দ্যাট নাট্যকার। খুবই আমার নিজের তার কাজ খুবই পছন্দ, তার কথাগুলো খুবই মানে হিট প্রোডাকশন, আমার তার সমালোচনাও করেছে কাগজে। তিনি আমার এই লেখার গল্পটি পড়ে, কতগুলো গল্প পড়তেই দিয়েছিলেন, একটা ঘটনাচক্রে আলাপ হয়েছিল নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের অনুষ্ঠানে গিয়ে ওনার স্ত্রীর সাথে। উনি স্ত্রী হচ্ছে বিখ্যাত অভিনেত্রী, মানে নাট্য জগতের আর কি। তো তাকে দেওয়াতে গল্প খুব ভালো লেগেছে এই নাচনি গল্প। আমার গল্পের নাম ছিল, আমি প্রথমে নাম দিয়েছিলাম রসিক, পত্রিকা বলে রসিক নামে একটা বিখ্যাত উপন্যাস রয়েছে আরেকজনের লেখা, বড় তার নাম করা লেখক। তা আপনি নামটা চেঞ্জ করে দিন। তখন আমি তার নাম করলাম হস্তান্তর। আর নাটক করার সময় আমাকে পরিচালক বলেছে এই নাটকের জন্য হস্তান্তর নামটা খুব রিচ বা সমৃদ্ধ হচ্ছে, আপনি আরেকটু ওদের যেমন জীবন তার মানানসই কিছু ভাবুন। আমি বললাম তার নাম দিই হাত বদল। আমার তরফ থেকে নাম দেওয়া আছে হাত বদল। উনি বলেছিলেন না আমি হয়তো নাচনিই রাখতে পারি, বা আমি জানি না হিন্দিতে জিনিসটা ট্রান্সলেট করার পর বা হিন্দিতে জিনিসটা রূপান্তরিত হওয়ার পর নামটা কি রাখবে, কারণ হিন্দিতে একটা ঝুমুর গান হবে না, বা আমাদের বাংলাতে যে পুরুলিয়ার ভাষাটা ওটা আমার একটি পিতৃভাষা বলি, কারণ আমার পুরুলিয়ার বর্ডারেই বাড়ি। আমার এই গল্পটা লেখাটা অন্যতম প্লাস পয়েন্ট হচ্ছে আমি নিজে কিন্তু ওই দিককার মানুষ। পুরুলিয়ার বর্ডার হচ্ছে আমার পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমানে বরাকর আসিনচুর নাম শুনেছো কি? বরাকর সেই ডিশের করা একদম সেই বাড়ি হচ্ছে সেই মানে দামোদর পুরুলিয়ার বর্ডারে, মানে পশ্চিম বর্ধমান। মানে বর্ধমান হলে পরেও বর্ধমান জেলায়, পূর্ব বর্ধমানের দিকটা জেলা, যেটা বর্ধমান শহর বা কালনা কাটোয়া এই জায়গাটার দিকের সাথে কিন্তু আমাদের কোনো ভাষা, সংস্কৃতি, জলবায়ু, ভূপ্রকৃতিতে মিল নেই। আছে কোন দিকে? ওই পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ওই দিকে যে লাল মাটি যেটাকে বলে না সেটা। তো আমাদের লাল মাটি অনেকটা কয়লায় কালো, কারণ আমরা যেহেতু কলিয়ারি অঞ্চল, রানীগঞ্জ তো পুরো কয়লা। তো আমাদের কিন্তু আমাদের ভাষাটা একদম অবিকলই বলতে গেলে এক, ওই বটে, ওই ডিংলা ইত্যাদি। কিন্তু এখানকার যতগুলো দেখেছি নাটকে হোক বা টিভি সিরিয়ালে হোক, এমনকি সিনেমাতে বিশেষ শুনিনি, কম শুনেছি, যেটুকু ব্যবহার করা খুব অশুদ্ধ ব্যবহার করা, উল্টো পাল্টা যেখানে সেখানে জিজ্ঞেসও করেছিলাম। লীনা গঙ্গোপাধ্যায়ের অনেক বিখ্যাত সিরিয়াল আছে, আপনি দেখবেন। ওদের কিচ্ছু মন্তব্য করবো না অন্যের লেখা নিয়ে, তবে আমি বলবো আমি যেটুকু শুনেছি। না, উনি বললেন যে অনেকগুলোকে মিলিয়ে মিশিয়ে পড়েছি, কারণ একটা নির্দিষ্ট ডায়ালেক্ট নয়, ঠিক মতো ডায়ালেক্টটা নয়। ওই ডায়ালেক্টটা আমাদের সাথে মানে আমি তো শুদ্ধ রূপটা জানি কেমন কোনটা হয়, মানে এটা ওটা বসে না, আমি এমনও হয়।
তো এটিও আমি ওটা নিয়ে কোনো মন্তব্য করবো না, উনি অনেক বিখ্যাত মানুষ, উনি হয়তো ডায়ালেক্ট মানে 5টাকে তৈরি করে মিলিয়ে মিশিয়ে ডায়ালেক্ট তৈরি করেছেন সিরিয়ালের গ্রহণযোগ্যতার কথা ভেবে বা দর্শকের কথা ভেবে। আমি একটা অবিকল সেটাই দেখেছি এবং সেটারও অবশ্যই একটা রয়েছে। আপনারা শুনে দেখবেন ওই যে কালো জলে কুচরা তলে ডুবলো সনাতন গানটা আছে, সেটা এখানকার অনেক আর্টিস্ট গেয়েছে। হ্যাঁ, কিন্তু অনেকে জলকে জল বলে, উই নেভার সে জল, আমরা জলকে জলই বলি, আমরা নদীকে ওরা নদী বলে দেবো হয়তো। হ্যাঁ, তো এখানে সুশান্ত কর বলে একজন আছে, তার গাওয়াটা সবচেয়ে অথেন্টিক লাগে আমার। তারপরে ধরুন ইমন চ্যাটার্জিও গিয়েছে, মোটামুটি অথেন্টিক, কারণ ইমনও বাঁকুড়ার মেয়ে খুব সম্ভবত, বাঁকুড়া বা বীরভূম কোথাও একটা হবে। এই নিবে আমি অন্যদিকে সরে যাচ্ছি। তো আমি ওই আমার সেখানে প্লাস পয়েন্ট ছিল ভাষাটাই, যার মধ্যে ভাষাটা ভালো করে জানি। তো সেই নাটকটা এখনো পর্যন্ত অনেক দিন হয়, 2018 সালে ভদ্রলোক আমাকে স্টেজে রবীন্দ্র সদনে নিজেদের শো করার সময় স্টেজে ডেকে সবার সাথে অ্যানাউন্স করে একটা সাম্মানিকও দিয়েছে সামান্য কিছু, কিন্তু নাটকটা এখনো পর্যন্ত মঞ্চস্থ হয়নি, হচ্ছে হবে এই পর্যায়ে আছে এবং আলটিমেটলি বাংলাতে হচ্ছেও না, হিন্দিতে হচ্ছে। তা আমি তখন জেনে নিলাম বাংলা হচ্ছে, আমি তখন আবার মনটা খারাপ হয়ে গেল। তারা অত কষ্ট ঝুমুর গানগুলো আমি সংগ্রহ করলাম, সীমান্ত রায়ের সংস্কৃতি বলে একটা বই কিনে, আমার তো বইটা কেনার শখই আছে সারা ঘরময়, মানে শুধু এই ঘরে না আরো অন্যান্য ঘরেও রয়েছে। তো ওই গানগুলো সংগ্রহ করা ঝুমুর গানগুলো এবং খুব অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে সেই গানগুলোকে প্রয়োগ করে করে জল সাথে এখানে সওয়াল যাওয়ার মতো করে কখনো হয়তো মা মেয়ে গাইছে, এইভাবে যে গানগুলোকে তুলে আনলাম, হ্যাঁ, সেগুলো তাহলে কি হবে? তখন আমার মনে মনে করে এর কষ্ট কাজ করছিল যে কি হবে। আপনি ঝুমুর নাম দিতে পারতেন তো, খুব অ্যাপ্রোপ্রিয়েট নাম। না, ঝুমুর নামটা হতো না অ্যাপ্রোপ্রিয়েট। এখানে গল্পটা পড়লে পরে বা উপন্যাসটা পড়লে পরে তারপরে আমি বলে দিচ্ছি জিনিসটা, সেখান থেকে যেটা হচ্ছে না, তখন আমাকে এবছর ভাষা সংসদে যে মানে প্রকাশক কর্ণধার বিতস্তা হোসেন, সে একটি ছোট উপন্যাস চেয়েছিল। ছোট উপন্যাস চাওয়াতে আমার মনে হলো যে এটাকেই তাহলে রূপদান করা যাক, এটা তো কিছুটা রয়েছে। তখন সেখানে আরেকটা স্টোরি লাইন যোগ করে কলকাতা শহরের একটা মেয়েকে নিয়ে গেছি, আরো কিছু চরিত্র। একটা উপন্যাস করতে গেলে পরে শুধু একটা সিঙ্গল স্টোরি দিয়ে হয় না, প্লটের মধ্যে সাবপ্লট ইত্যাদি থাকা দরকার হয়, একটা বইও করতে হবে। করে পরে আমি কিন্তু লিখে খুব স্যাটিসফাইড, যে আমার যে একটা দুঃখ ছিল যে ওই যে গানগুলো তুলে আনলাম, ওই দৃশ্য ন্যাচারালি হিন্দিতে করলে ওগুলো রাখা যাবে না। আমি এখন থেকে ছাপছেন বইটা, এইটা বিভিন্ন প্রকাশনী থেকে, এইটা হচ্ছে ভাষা সংসদ থেকে, এটা সম্পর্কে সবচেয়ে বেশি বলে ফেললাম, বিতস্তা খুব খুশি হবে হয়তো। আর এটি হচ্ছে আমার একটা অনেক দিনের কাজ, যেটা আমি মেন স্ট্রিমের লেখা থেকে আমি সরে গিয়ে অনালোকিত মানে যে ইতিহাসের উপর আলোকপাত, যে বাস্তবতার উপর আলোকপাত হয়নি, এটি আমার অত্যন্ত দুঃসাহসিক লেখা। হয়তো লোকচক্ষুর অগোচরে যে লেখা থেকে গেছে না, শুধু তাই না, লোকচক্ষুর অগোচরে যে ইতিহাস, যে বাস্তব বা হয়তো অনেক কিছু আছে, এমন কোনো আইন বা এমন জিনিস যেটা নিয়ে মানুষকে ভুল বোঝানো চলছে, আমি সেটা সত্যিটা বার করে এনেছি। অনেক ইতিহাস উপেক্ষিত, আমরা বাঙালিরা এই আমরা বড় যে 12 ভূঁইয়া হিসাবে প্রতাপাদিত্যের নাম জানি, কিন্তু তার চেয়ে বেশি তার সঙ্গে জানি না। মুঘল বসতা শিকার কারণে ব্যাস হয়ে গেল। কিন্তু আজকে শিবাজিকে নিয়ে মহারাষ্ট্র যা করেছে, হ্যাঁ, সেই সম্মান কিন্তু আমরা প্রতাপাদিত্যকে দিইনি। উনি কিন্তু বীরত্বে শিবাজির চেয়েও বেশি ছিলেন এবং শিবাজি অগ্রজ ছিলেন। ওনার তুলনা দেওয়া হচ্ছে কি না বাংলার শিবাজি, ভাই বাংলার শিবাজি, বরং শিবাজিকে বলা উচিত মহারাষ্ট্রের প্রতাপাদিত্য। কিন্তু আমরা বলছি মানে আমরা বাঙালিটা তাকে সেই ব্যাপারটাকে হাইলাইট করিনি, কারণ আমাদের মুঘল বলবো না, বাংলার মধ্যযুগের পর থেকে যে বিদেশি শাসকরা এসছে, আমরা তাদেরকে বেশি গ্লোরিফাই করতে, রায়বাঘিনী নাম শুনেছি, রানী রায়বাঘিনী মানে ভবশঙ্করী, আর ওনার মতো বীরাঙ্গনা সে সময় মানে ওরা পুরুষ মানুষও হয় না, অস্বাভাবিক বীরাঙ্গনা ছিল, মানে বাদশাহ আকবর তাকে রায়বাগ, তাকে সবাই নামটা আমরা তবু 12 ভূঁইয়া হিসেবে শুনেছি, কিন্তু এই যে রানী ভবশঙ্করী, ইনফ্যাক্ট আমি বোধহয় 3-4 বছর রানী শঙ্করী বলে নারায়ণ সান্যালের একটা বই আছে, আপনি কি জানেন? থাকতে পারে, আমি সেটা পড়িনি। রানী ভবশঙ্করী ইতিহাসটা আমি নানাভাবে সূত্র থেকে খুঁজে খুঁজে বার করেছি। তো ওনার মতো বীরাঙ্গনা সেই সময় তো মানে পুরুষ মানুষেরও তার সমকক্ষতা ছিল না। তিনি তার স্বামীকে শর্ত দিয়েছিলেন, তার রাজা নিজে ব্রাহ্মণ সন্তান ছিলেন, তার রাজা যে সে রাজ্যে ছোট রাজ্য ভুরস্টুট নাম, তার
বলেছে যে যদি সে মানে প্রথম বলে আমার সাথে যদি যুদ্ধে হারাতে পারে তাহলে, মানে একটা গোটা মহিষের দল, বন্য মহিষের দলকে নিজে একা তরোয়াল দিয়ে আটকে দিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল। সেটা দেখে রাজার নামটা একটু মনে পড়ছে এই মুহূর্তে, তিনি মুগ্ধ হয়েছিলেন, বিয়ের প্রস্তাব দেন বাবার কাছে। তো রানী বলেন যে, মানে তখন রানী হননি, ভবশঙ্করী বলেন যে আমাকে যদি যুদ্ধে হারাতে পারে তাহলে বিয়েতে, দ্বন্দ্বযুদ্ধে, তখন আমি কোনো স্ত্রীলোকের সঙ্গে যুদ্ধ করবো না। তখন শর্ত দেয় যে এক কোপে একটা মহিষ, একটা ছাগল, একটা এরকম করে কত 3টে প্রাণীকে এক কোপে কাটতে হবে। তো সেই শর্ত রাজা পালন করেছেন করে যাই না, কিন্তু তখন থেকে ভবশঙ্করীর সাথে তার বিয়ে হয় এবং সে ভূষুকনে এখানকার হুগলি ও হাওড়া মিলিয়ে খানিকটা জায়গা, মানে তোরা বলতো সাম্রাজ্য, আসলে সাম্রাজ্য বলে না, রাজ্য পক্ষ খুব ছোট জায়গাটা, দুটো জেলার সমন্বয় কতটুকু হতে পারে। কিন্তু তাই নিয়ে উনি একদিকে ভারত তখন, এদিকে পাঠানরা, ওদিকে মুঘল, দুই শক্তিকে দু হাতে আটকে রেখে দিয়েছিলেন, কারোর বর্ষতা স্বীকার করেননি। প্রতাপাদিত্য তবু মুঘলদের আটকানোর জন্য পাঠানদের সঙ্গে মিত্রতা করেছিল, আর তাকে আবার ঠগ ওই সমস্ত মগ দলদস্যুদেরকেও থেকেও প্রজাদের রক্ষা করতে হয়েছিল। রানী সেসব তো করেছেন, কিন্তু না উনি কোনো মুসলিম শাসকের কাছে মানে বর্ষতা স্বীকার করেননি, পাঠানদের সঙ্গে না, মুঘলদের সঙ্গে না। এবং সম্রাট আকবর আলটিমেটলি ভুরসুটকে একটা স্বতন্ত্র রাজ্য হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন। এবং তখন উনি আমাদের, আমরা কি বলেন, দুর্গেশ নন্দিনী পড়েছি বঙ্কিমচন্দ্রের, সেখানে একটা যে ক্যারেক্টার পাই যে কতলু খাঁ বলে, কতলু খাঁ বললে একটা ক্যারেক্টার, যেটা খুব সম্ভবত এখানে আমরা আরেকটা কলডু খাঁ বলে উল্লেখ করা আছে। সে কিন্তু রানীকে একা মানে হত্যা করবে বলেই, যখন একদম সম্পূর্ণ নিরস্ত্র, কয়েকজন মানুষ দেব পূজারী বেশে, সঙ্গে কয়েকজন মহিলা দেহরক্ষী, সেই অবস্থা আক্রমণ করেছিলেন। কিন্তু রানী তাকে, কেউ বলে যে তাকে যুদ্ধে হারিয়ে হত্যা করে, কেউ বলে হত্যা করে কতলু খাঁ পালিয়ে যায়। তো এনিওয়ে পালিয়ে তার বিশাল বীরত্বের পরিচয় দিয়েছে, মেরে ফেলুক বা পালিয়ে যায় হোয়াটএভার, হারিয়ে তো দিয়েছে। এবং তারপরেই সম্রাট আকবর, কারণ পাঠানদের সঙ্গে তো মুঘলদের তখন দ্বন্দ্ব চলছে, খুব প্রসন্ন হয়ে রানীকে ভবশঙ্করের নাম দিয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা কিন্তু এক্স্যাক্ট ডেট সাল কিছু জানি না। প্রতাপাদিত্যকে তবু 12 ভূঁইয়া হিসেবে চিনি, এনাকে একটা ছোট্ট, খুবই ছোট রাজা, তাই নিয়ে অতগুলো যুদ্ধ জয় করেছে রানী, এবং মহিলাদের বাহিনী তৈরি করেছে। কিন্তু সেই রানী আবার বলছি, যখন স্বামী মারা যায় তখন ছেলের বয়স হচ্ছে গিয়ে আদিত্য নারায়ণ ঘোষমা, ছেলের নাম, 5 বছর বয়স। আমাদের যে সংস্কার, হিন্দু সংস্কার অনুযায়ী বলেছে যে সহবর্ণে যাবে। রাজপুরোহিত তাকে ফিরিয়ে আনে যে না, আপনি যাবেন না, দেশের এই রাজ্যের প্রজাদেরকে দেখবে, রাজ্যকে কে দেখবে, চালাবে। ভাগ্যিস রেখে দিয়েছেন, এবং ভাগ্যিস তখন তিনি জীবনটা প্রাণ আগুনে দিয়ে দেননি। তারপরও বেশ কিছুদিন সংসার মানে রাজত্ব করে, তার রাজ্যাভিষেকও হয় রাজা মারা যাওয়ার পরে। এবং ওই তো বললাম তার বিরুদ্ধে কথা, রায়বাঘিনী, আমরা রায়বাঘিনীর নামটা শুনেছি, সেই অনেকটা ইতিহাসে গৌতমী পুত্র সাতকর্ণীর মতো না, যেমন গৌতমী সাতকর্ণীকে মানে মানুষ করেছিলেন, তারপরে তো স্বামী মারা যাওয়ার পর রাজ্য রক্ষা করেছিলেন, এবং ছেলে মারা যাওয়ার পরও সেই রাজ্যের হাল। মানে এরকম না অনেক রানী আছেন, অনেক সময় কি যে তারা সবসময় নিজেরা সিংহাসনে আরোহণ করেন না, করেন হয়তো শিশুপুত্রকে বসিয়ে রেখে অন্তরালে মাই হয়তো পরিচালনা করছে। এরপর কাশ্মীরেরও রাজবংশ রয়েছে, আরো অনেক জায়গায় রয়েছে, আমাদের ইংরেজ আমল। রাজতরঙ্গিনীর কথা বলছি না আমি তার পরবর্তীকালে আমার ওটা নিয়ে একটা গল্প আছে, ঘোষণা করে, সেটাও সতীদাহের ওপর। আমার সতীদাহকে মানে বলতে সরাসরি ক্রিটিসাইজ করে 3-4টে গল্প রয়েছে। আমার এখনকার দিনে না প্রথাটা আইনি বৈধতা না থাকলেও একটা সময় তো রংরঙিনী চলেছে, একটা সময় কেন রূপকানোয়ারের তো এক্স্যাক্টলি এখনো আমাদের 19 শতাব্দীর লাস্ট হাফে এবং 20 শতাব্দীর 2008 ফাট টাঙ্গাতেও একটা বিচ্ছিন্ন ঘটনা শোনা গেছে, মধ্যপ্রদেশে পান নানা কোনো কোনো জায়গাতে হয়েছে। মানে সাধারণ লোক তখন তাকে জোর করে চিতায় তুলে দেয়নি কথা, কিন্তু উৎসাহ দিয়েছিল এবং সতী মাতা কি জয় বলেছিল, যেটা না হলে পরে মানুষের মানে একটা ভেতর থেকে অন্ধবিশ্বাস হোক বা একটা নৃশংস দৃশ্য দেখার উল্লাস হোক, জানি না কি জিনিসটা, আমি বলবো না। মেয়েরা পড়লে পর ভালোই লাগে, লোকে প্রমোদ হয়, তো আমি এগুলো বেশি বলবো না, কারণ আমার যেহেতু লেখাটা আমাদের এমন রয়েছে, আমি
মানে আমি খুব রিস্কি জায়গাতে বলে না সব কটা সাপের লেজে পা পড়ে যাওয়া সেরকম হয়ে যায়। আমি একদিকে ধরুন বিদেশ থেকে যারা এসছে, আমি পশ্চিমবঙ্গ থেকে তার নামগুলো বলতে অসুবিধা হয়, বৈদেশিক শাসকদের তারা যে নৃশংসতা অত্যাচার করেছে এবং যেভাবে মাস কনভার্সন করেছে, আমার ধর্মান্তরিত করেছে, তাও যেমন আমার পর্যবেক্ষণটুকু রেখেছি। হ্যাঁ, বর্তমান সাম্প্রতিক যে পরিস্থিতি, রাজনৈতিক টানাপোড়েন ইত্যাদি ব্যাপারটা যেমন রেখেছি, ঠিক সেরকম আমি কিন্তু ধরুন আমাদের নিজের যে ধর্ম, যেটাতে আমি বড় হয়েছি, আমি কিন্তু গর্বের সঙ্গেই বলে হিন্দু, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই। কিন্তু তার মানে এই নয় আমি এখানে সবকিছু খারাপগুলোকেও মেনে নেবো বা অশুভ যা সেটাকেও স্বীকার করে নেবো। আমার কাছে হিন্দু তো সেটা তো ধর্মেই নয়, সতীদাহ কোনো ধর্মেই নেই না, আমাদের শাস্ত্রে সরাসরি নেই, কোথাও কোথাও আদি শাস্ত্রের ঘর নেই বলবো না, একটু হালকা এখানে কি যেগুলো এতক্ষণ শুনছিলাম সবকিছু তো একটা আরম্ভ থাকে। এটা আরম্ভটা ঠিক কোন সময় থেকে, মানে ছোটবেলায় পড়াশোনার সময়ের পাশাপাশি না বড় হওয়ার পর ঠিক সিরিয়াসলি লেখার প্রবণতা ছিল, তখন ওই একটু মিলিয়ে দুটো পদ্য লিখলাম, কিছু লিখলাম, একটা হয়তো গল্প লিখেছি যে কোনো একটা বা ছোটবেলায় না কোথাও বেরোয়নি, স্কুলে ম্যাগাজিন বার করে বলেছিল আমাদের স্কুলে। অ্যাকচুয়ালি কোনোভাবে কোনো কিছুতে উৎসাহ দেওয়া হতো না, কারণ উৎসাহী স্টুডেন্টদেরকে, আমাকে খুব মানে আমি স্কুলে কখন ভালো ফার্স্ট হতাম, কিন্তু আমাকে খুব যে উৎসাহ দেওয়া তা হতো না, বরং উৎসাহ নিয়ে এগিয়ে গেলে পরে একটুখানি হাঁটাই বড় করা হয়েছে, সেটা আর অন্য ইতিহাস। স্কুলটা যদি কোথায় বলেন, ওটা শাকতরিয়া ডিশেগড় উচ্চ বালিকা বিদ্যালয়, সেটা হচ্ছে ওই শাকতরিয়াতে, ডিশেগড় দামোদর নদী থেকে তার 3 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। 3 কিলোমিটার কি ওই 2 কিলোমিটার 3 কিলোমিটারের ডিস্টেন্স হবে আমাদের এখনকার নিজেদের ভাড়াবিটা গাড়ি থেকে 3 কিলোমিটার মতো। তো সেইখানে আমার কলেজ করেছি আমি হায়ার সেকেন্ডারি। হায়ার সেকেন্ডারিটা আমাদের বাড়ির সামনে পড়তে পারতাম অম্বিকাচরণ স্কুলে। হ্যাঁ, এটা কিন্তু আলটিমেট ওখানকার টিচারে আমাকে প্রাইভেট পড়িয়ে পাশ করিয়েছেন, কিন্তু পড়েছি আমি আসানসোল গার্লস কলেজ থেকে। সেটা হ্যাঁ, আমি ওখান থেকে কেমিস্ট্রি অনার্স এ পাশ করেছি। আমি মাধ্যমিক হচ্ছে 87, 89 হলো হায়ার সেকেন্ডারি, বিএসসি কেমিস্ট্রি অনার্স 92, রেজাল্ট ভালো হয়নি, আমি মজা করে বলি ঠিকুজিতে ফেল নিয়ে বলে পাশ করেছিলাম। তারপর ওই একটাই আমার দুদারি ছিল। তারপরে আমার ওটাতে রেজাল্ট খুব ভালো ছিল না, এমএসসিতে চান্স পাচ্ছিলাম, পাওয়ার আগে আমি পেয়ে গেলাম বিএডে। আমি বিএড পেয়েছি, ভালোই হলো। বিএড করে সায়েন্স বিএডটা আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসেই পড়ানো হতো। আর গোলাপবাগ তারাবাগ এত সুন্দর জায়গা, ওটা বেশ প্রেমেই পড়ে গেছিলাম, এত সুন্দর জায়গা, এখানে পড়তে পারবো না, মনটা খারাপ হয়েছিল। তারপরে আমি এমবিএ করেছি। বিএড এর পর আমি স্কুলে চাকরি পাচ্ছি, আমার নিজের স্কুলই আমাকে অ্যাকসেপ্ট করেনি, মানে কথা বলতেও যেন রাজি নেই করে ভাব। আমি আসানসোল গার্লস মানে আসানসোল লোরেটো কনভেন্টে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে যাচ্ছি, ওদের লিভ ভ্যাকেন্সিতে বলেছিল, তো বলে পরে তোমাকে অ্যাবজর্বও করে নেওয়া হবে। কিন্তু আমি তখন অলরেডি কোয়ালিফাই করে ফেলেছি ফর এমবিএ, মানে একদম বিএড থেকে এমবিএ একদম অন্যদিকে জায়গা। তো আমি সেটা বর্ধমানে বিশ্ববিদ্যালয় থেকেই পড়েছি। আমাদের ওখানে ওই তখন ম্যাট বলে একটা পরীক্ষা ছিল, ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট, সেটা দিয়ে চান্স পেয়েছিলাম। ওটা করে নিয়ে পরে এখন চাকরি করেছি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। ক্যাটটা দিতে প্রথমত ক্যাটের পরীক্ষাটা সত্যি কথা বলতে খুব টাফ। আমি আর মোরওভার ক্যাট দিয়ে যদি আমি আইআইএম বা কোথাও পেতাম, চান্স পেতাম, তার যা খরচ, আমার বাবার অন দ্য ভার্জ অফ হিজ রিটায়ারমেন্ট চালানোর সামর্থ্য ছিল না, সত্যি কথা ছিল। তো আপনারা ভাই বোন কি? আমরা 2 বোন। আর বাবা হচ্ছেন 5 ভাই 1 বোনের। এই যে আমার এই সুদর্শন বাবাকে দেখছেন, উনি হচ্ছেন, যাকে দেখে আপনি, কারো মনে হচ্ছে বিশ্বজিৎ, কারো মনে হচ্ছে শুভেন্দু, কারো মনে হয় উত্তম কুমার। তিনি 5 ভাই 1 বোনের সবচেয়ে বড়, এবং মানে 24 বছর বয়স থেকে পুরো সংসারে জোয়ারটা টানছে, যার ফলে উনি নিজে ম্যানেজমেন্ট চান্স পেয়েছিলেন বিয়েতে, এখানে ISWBM এ। কিন্তু তখন সকল ম্যানেজমেন্ট কনসেপ্টে নতুন আসছে, পড়েনি যে সংসারকে ঠেলবে কে। টাটাতে বড় চাকরি পেতো, সেখানকার সেই ম্যানেজার নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে উঠছিল, কিন্তু বাবা বললো না, ওখানে গেলে যদি বাড়িতে ফ্যামিলির পাশে না দাঁড়াতে পারি, হয়তো বেটে দাঁড়াতে পারতেন, অনেক বেশি উপার্জন দেওয়া যায় না, কি হবে, দূরত্বটা ক্রিয়েট হবে। উনি যাননি, এখানে সেই সংসার ভাই বোন মা বাবা এই সমস্ত করে জীবনটাকেই দিয়ে দিয়েছে। আমার মাও তাই করেছেন, একদম সে 5 বছর 6 বছরের বাচ্চা, সে আমার পিসি ছিল 5, মানে সঙ্গে কোথাও গেলে পরে বাবা হয়তো বা শ্বশুরবাড়িতে জয়েন্ট ফ্যামিলিতে সে হয়তো
একটুখানি তখনকার মানসিকতাও তো সেরকম ছিল, সবাইকে দিয়ে হতো না, মায়ের হতো খাওয়া দাওয়া হতো না। বাবা বলতো চলো একটু বাইরে কোথাও একটু মিষ্টি না খাইয়ে আনছি, মা বলতো তাহলে ওকে সঙ্গে নিয়ে চলো, মোদের নাম করে তাকে। তো বাইরে বেরোলে পর আমি যখন হলাম, আমার পিসিকে দেখে লোকে বলতো যে একটা বড় মেয়ে, মানে বাবার কাছে বাবা পিসি 25 বছরের ছোট, ভাই বোনেরা প্রথম আমার বড় কাকু বাবা 4 বছর ছোট, সব 17-18 এরকম করে ছোট। মানে তারা বাবার কাছে অ্যাকচুয়ালি ভাই বোনের চেয়ে বেশি সন্তান স্নেহে বড় হয়েছে আমার মায়ের কাছে। তাই তো আপনার বাবা যে তুমি যোগ্য, মানে মাকে ভালো বলবো কি জানি না, কিন্তু মাকে তারা তো ভালো বলে না, স্বীকারও করে না, উল্টে অনেক উল্টো পাল্টা দোষারোপ করে। এমনকি আমাদের বাড়ির যে পৈতৃক যে প্রপার্টি যেটা রয়েছে সেখানেও কিন্তু আমরা একটা কোণে আছি, সেখানেও তাদের কাকারা, জানি না এগুলো অন ক্যামেরা বলা উচিত হচ্ছে কিনা বা শুনলে পরে তাদের ভালো লাগবে না, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে আমরা যখন বাবা রিটায়ার করে যখন থাকতে গেছে এত 10 বছর তারা কিন্তু আমাদের পুরো দাদু ঠাকুমা বাবা কাকা সেটা সবাই বাবার কোয়ার্টারেই থেকেছে। সেই কোয়ার্টারে আমরাও ভালোভাবেই থাকতাম। বাবার রিটায়ারমেন্টের পর যখন সেই কোয়ার্টার থেকে নিজেদের পৈতৃক মিটে যাবে, যেখানে বাড়িটা তৈরি করার পেছনে বাবার অনেকটা কন্ট্রিবিউশন রয়েছে, অনেক অবদান রয়েছে, কোথায় কি করে সস্তায় কি লেবার পাওয়া যায়, কোথায় ইট, কোথায় গাড়ি ব্যবস্থা করা যায়, প্রচুর করেছে। সেই বাড়িতে কিন্তু বাবাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তো যাই হোক, সে অবস্থায় কোনো রকম ঠাকুমা তখন বলেছে, ঠাকুমা দাঁড়িয়েছিল পাশে, তো আমরা গিয়েছিলাম, থেকেছি। কিন্তু বাড়িতে কিন্তু বাবা মানে জীবদ্দশায় আমার খুব দুঃখের জায়গা, কখনো ভালোভাবে খুব শান্তিতে থাকতে পারেনি মানুষটা, মানে চিরকালই খুব অশান্তির মধ্যে। এবং শরীর মানে হাই ব্লাড সুগার, তারপর নানা রকম শারীরিক অসুবিধার জন্য ম্যাক্সিমাম সময় আমার কাছে বোনের কাছে মানে থাকতে বাবা মাও বিয়ের বাবা মৃত্যুর পর তো মাকে একা রাখিনি, আমরা বোনের কাছে থাকি। এবং আরও আফসোসের জায়গা কি বলুন তো, যে বাবা কিন্তু আমার এই ফ্ল্যাটটা দেখে যেতে পারেনি। আমার সোদপুর একটা ছোটো মতো ফ্ল্যাট আছে, মানে আমার বাবার সঙ্গে আমার বরের ক্যারেক্টারে মিলে, সেও দাতা হরিশ্চন্দ্র আর কি। হরিশ্চন্দ্রের কি অবস্থা হয়েছে সবাই জানে। সেই অবস্থাকে জাস্ট তাকে রেস্টুরেন্ট করে করেছি, একটা মাথার উপর মেয়েটা হয়েছে, একটা আশ্রয় দরকার, সেও সবই জানে। সেটা আমি সে গল্প আর বলছি না, সেই গল্প বলছি ওই ফ্ল্যাটটা সোদপুরের ফ্ল্যাটটা খুব ছোট, মানে একটা ঘরে এসি, সে ঘরে সবাই কুলোবে না, একটা করে ছোট, মানে বাবা ওই ঘরটা দেখেছে, মানে এই ঘরটা যে খোঁজ সেটা শুনে পর্যন্ত যায়নি। তখন এর তো টাকা পয়সা মানে সে সময় তখন কনফিডেন্সও পেতো না, প্লাস দিয়ে দেবো এরকম মানসিকতা বেশি ছিল আর কি। তাই নিবে আজকে তুলনায় একটু স্বাচ্ছন্দ্যের সঙ্গে রয়েছি। আর বাবা আমার লেখালেখি করছি এটুকুই শুনে গেছেন, বাবা 2013 সালে মারা গেছেন, আর আমি 2013 5ই মে বাবার মৃত্যুদিনটা আমি প্রেডিক্ট করে দিয়েছিলাম। তো আর আমি লেখালেখি করি 2010 সাল থেকে। আমি লিখছি একটু আধটু 2-4 জায়গায় মানে নাম হচ্ছে, হয়তো এটুকুই শুনে গেছে, হ্যাঁ। কিন্তু আমার কোনো বড় পুরস্কার বা কিছু, আমি খুব বড় পুরস্কার সরকারি পুরস্কার তো পাইনি এখন পর্যন্ত। ও তো অন্য গল্প, অন্য ধরাধরি গোষ্ঠী দল ইত্যাদি রাজনীতি অনেক কিছু লাগে, ওসব মধ্যে আমি এখনো হ্যাঁ সে তো ও সমস্ত মনে এসব কথা বলবো না একদম। কোনো মধ্যে এটার পেছনে কি কোনো প্রেমের প্রভাব আছে? না, একদম কোনো প্রেমের প্রভাব নেই। কোনো প্রেম ছিল না বলে মনে দুঃখ পেতাম। আমার সত্যিকারের প্রেমের অফার আসতে লাগলো কখন পর্যন্ত ইয়েতে, যখন ইউনিভার্সিটিতে পড়ি, কিন্তু ওই ক্রস কানেকশন, আমার যাকে ভালো লাগলো সে ভাব, আর আমার একজনকে লাগলো, আমাকে অন্তত 15 জনের লাগলো। তো যাকে আমার ভালো লাগলো সে হলো আমার পেছনে এতজন দাঁড়িয়েছে, সে নিজেকে সরিয়ে নিয়ে চলে গেল, আমি খুব দুঃখ টুকু পেলাম। তো সেটা নিয়ে কোনো উপন্যাস এরকম পার্টিকুলার ওটা নিয়ে হয়নি, তার আছে আমার এই হয়তো ইচ্ছামনির মধ্যে সেটা পাবে। আর এদিকে আমার সেই আর প্রেম করা বিয়ের আগে হলোই না, একটু ছিল। তারপর আমার লেখালেখি জগতে আজ থেকে মোটা 60-70 জন প্রেমিক আছে, হয়তো খুঁজলে পরে বেরোবে। এটা এখন আমি প্রেম নিয়ে করবোটা কি ঘন্টা, তাদেরকে ডজ করে চলতে হয় আমাকে। তার মানে এখন অ্যাডমায়ার অনেক, যত লেখা আমি এখন খুব কম বেরোই, যার ফলে অ্যাডমায়াররাও যে খুব মানে কি বলবো আর ধরে থাকবো না, কি বলবো দম ধরে বসে থাকতে পারে তাও নয়। এখন আছে হয়তো, আর ওদের খরচ করে রাখি না। তবে আমি খুব এর দ্বারা খুব মানে খুব বিরক্তিকর, মজা করে বলছি আজকে তারিখে, কিন্তু আমি খুব বিরক্তিকর
খুবই এম্বারাসিং, মানে খুব বাজে এবং মানে অকারণ এরকম বাজে জায়গায় পৌঁছেছি। মানে আমি যার ফলে খুব তিত বিরক্ত হয়ে এই সাহিত্যদের কফি হাউসে আড্ডা মারতে যাওয়া, অনুষ্ঠানে যাওয়া, এগুলো কমিয়ে দিয়েছে এবং ন্যাচুরালি কমিয়ে দিলে পরে আরো কমে যায়। এখন আমার নিজস্ব বইটাই যদি উদ্বোধন করতে প্রকাশক ডাকে তাহলে হয়তো গেলাম। আচ্ছা, এই প্রকাশক নিয়ে একটা প্রশ্নে আসবো আমরা, সেটা হচ্ছে যে অনেক সময় শুনেছি যা বই বিক্রি হয় যারা লেখক বা লেখিকা তাদেরকে ঠিক মতো টাকাটা দেওয়া হয় না, এটা কতটা সত্যি, আপনি কি রিয়েলাইজ করেছেন? এইটা তো দেখুন, আমি এখন যখন আমি লেখাটা ছেড়ে দেবো তখন আমি বলবো যে এই প্রকাশক এই করেছে, ওই প্রকাশক সেই করেছে। এখন আমি লিখছি তো আমার এখনো পর্যন্ত এই কমেন্টটা কনক্লুশনে ড্র করা উচিত নয় যে আমি দেয়নি। যেমন ফর এক্সাম্পল আমার এই যে বইটা করেছে উৎসব, আমি সত্যি বলতে কি বইটা করার পর হয়তো আমার নিজের চোখে একটুখানি ভুল চোখে পড়েছে। আমার খুব ভালো কতগুলো, আমার নিজে খুব পছন্দের 15টা গল্পের সংকলন। আমার প্রথম গল্প ছোট গল্প সংকলন আগাছা, তারপরে ছুটি বেশি পুরস্কার পেয়েছে, আগাছাও পেয়েছে, এটি এখনো পায়নি বলে একটু দুঃখ রয়েছে। এই জন্য আর যে ছোট গল্পের সংস্করণ, এটা সংকলন আর কি, তো এটাকে কিন্তু ও কিন্তু কাজটা যত করেই করেছে এবং হয়তো এবছর বইমেলাতে শেষ হয়ে গেলে পরে ও রিপ্রিন্ট করবে। হ্যাঁ, তো আমি মাঝে তার প্রতি একটুখানি মানে বেশি কোয়ারি করা, প্রশ্ন করা, অনাস্থা মাঝখানে ভুল বোঝাবে জায়গা তৈরি হচ্ছিল, কিন্তু ছেলেটা ভালো। হ্যাঁ, এবং সে মানে আমাকে মাঝখানে বলেছিল তাহলে আপনার অ্যাকাউন্ট ক্লিয়ার করে দিচ্ছি, যা হয়েছে বাকিগুলো আমরা করে নেবো। তখন আমি বললাম যে থাক, আমার এবার 3টে নতুন সন্তান আসছে, তার মধ্যে একটা 1 বছর হবে না, তাকে মেরে ফেলবো, ও মানে ঘর চলে যাবে, তো ওখানে যেমন আছে থাক। হ্যাঁ, বলে আমি তাকে ডাকলাম, তার সঙ্গে যেটা আমার ভার্বাল কথা আছে আমি তাকে বিশ্বাস করছি। তার নাম সম্রাট ফিল, পত্রপাঠ প্রকাশনী। হ্যাঁ, সে বলেছে দিদি আপনার বইটা শেষ হয়ে গেলে পরে আমরা 1 মাস আউটার প্রিন্ট রাখার পর এটাকে আবার তখন আবার নতুন করে আসবে, তখন আপনার যে ভুলগুলো নিয়ে আপনি চিন্তিত সেটা আমরা কারেকশন করে দেবো। অনেক মানে প্রথম সংস্করণে এই বই ছাপার বিষয়ে একটা উপন্যাস তারা যেমন অ্যাডভান্স আমাকে টাকা দিয়ে, এটা তো বইয়ে করার পর রয়্যালটি দেবে। একটা উপন্যাস আমাকে আগেই সামান্য কিছু টাকা দিয়ে প্রকাশ হয়েছে, একটা কল্পবিজ্ঞান খেলা নিয়ে উপন্যাস, 2টো উপন্যাস রয়েছে। তারপরে বলছি আমি এটাও রয়্যালটি বিক্রি। এখন বেশি প্রশ্ন করলে প্রকাশকরা বিরক্ত হয়ে যায়। ওরা কি, আমি কখনো গিয়ে ফিজিক্যাল স্টক টেকিং করবো না, কত করেছে না করেছে। ইনফ্যাক্ট এখন কোনো প্রকাশক কেউ 500-1000 বই প্রকাশ করে না, সবাই ওই 150-200 ম্যাক্সিমাম করে দেখে বাজারটা বুঝতে। কারণ আমার বুঝতে পারছি বই মানুষ খুব কম পড়ে। আচ্ছা, বিখ্যাত হয়ে গেলে পরে বলছি খুব বিখ্যাত হয়ে গেলে পরে তাদের বই হয়তো 500-1000 বেরোচ্ছে, তাও ওরকম 2000 কপি বেরোনো মানে বিরাট ব্যাপার। হ্যাঁ, তুমি এসে কোথায় শিশির মুখার্জির নাম পড়ছে, তার বই হতে পারে। আমার বই আমি কখনোই বলবো না যে এই যে এই লিঙ্গ সন্ত্রাসের